আচ্ছা, অক্টোবর মাসে আমাদের দুটো ম্যাচ রয়েছে। ভিয়েতনামে আমরা খেলতে যাব। ট্রাই নেশন ফ্রেন্ডলি টুর্নামেন্ট রয়েছে একটা এবং তার জন্য ২৬ জনের একটা স্কোয়াড, একটা প্রবাবল স্কোয়াড মানুলো মার্কোয়েজ রোকা তিনিই বেছে নিয়েছেন এবং খুব সারপ্রাইজিংলি সেখানে বেশ কিছু নাম যেমন অ্যাডিশন হয়েছে, বেশ কিছু নাম কিন্তু অমিট হয়েছে। তো ইম্পর্টেন্ট কোন নাম অ্যাড হয়েছে আর অমিট হয়েছে অবশ্যই কথা বলবো। আর কারা আইএসএলে ভালো পারফরমেন্স করা সত্ত্বেও সুযোগ পেল না, সেখানে কোন নাম অন্ততপক্ষে উঠে আসছে অলরেডি, সেগুলো নিয়ে কথা বলবো। আর তার পাশাপাশি অবশ্যই আমাদের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, সেখানে কোচ, কোচিং স্টাফ সব কিছু রিলেটেড যা কিছু আপডেটস রয়েছে শেয়ার করব। প্রথমে অবশ্যই বলতে হবে আমাদের ন্যাশনাল টিমের কথা, কারণ মানুলো মার্কোয়েজ রোকা তিনি তার একটা নতুন করে স্কোয়াড বেছে নিয়েছেন। ২৬ জনের একটা প্রবাবল স্কোয়াড যেটা ভিয়েতনাম যাবে। প্রথমে যদি স্কোয়াডটার কথা বলি, গোলকিপারদের কথা বলি, তাহলে অবশ্যই গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং রয়েছে এবং থার্ড গোলকিপার হিসাবে কিন্তু প্রভসুকন সিং গিলকে ছেঁটে ফেলা হয়েছে এবং সেখানে ভিসেল কৈতকে ঢোকানো হয়েছে। খুব একটা পসিবল এন্ট্রি যেটা আমাদের জানা ছিল এবং ন্যাশনাল টিমের নিরিখে আপাতত গুরপ্রীত বা অমরিন্দরের ন্যাশনাল টিমের জার্সিতে যা পারফরমেন্স, তার থেকে ভিসেল কৈত হয়তো এগিয়ে থাকবে, তার একটা সুযোগ পাওয়া দরকার। বাট এটাও ঠিক কথা যে আইএসএল এর নিরিখে কিন্তু গুরপ্রীত আপাতত একটা বেস্ট ফর্মে রয়েছে। কিন্তু এখানে অমরিন্দরের যা ফর্ম রয়েছে তার পরিবর্তে আমরা যদি অন্য কাউকে দেখতাম, সেটা ফুরবাল আচেনপা হোক বা সেটা মোহামেডান স্পোর্টিংয়ের গোলকিপার পদম ছেত্রী হোক, আমার মনে হয় না যে সেখানে খুব একটা ভুল কিছু হতো বলে। বাট স্টিল চলো দেখা যাক কি হয়। আলটিমেট এই গোলকিপার সেকশন নিয়ে আমাদের জাস্ট একটাই অভিযোগ ছিল, সেটা আপাতত মিটেছে। ঠিক আছে, যদি ডিফেন্সের ক্ষেত্রে আসি তাহলে অবশ্যই রাইট ব্যাকে নিখিল পূজারি রয়েছে, রাইট ব্যাকে আশিস রায় রয়েছে এবং অবশ্যই রাইট ব্যাকের রাহুল ভেকে রয়েছে। কিন্তু রাহুল ভেকে দুটো পজিশনেই খেলে এবং ক্লাব ফুটবলে রিসেন্ট টাইমে সেন্টার ব্যাকেই বেশি খেলছে। তবে হ্যাঁ, রাইট ব্যাক সেন্টার ব্যাক দুটো পজিশনে ওকে কনসিডার করা যায়। যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে সেখানে অবশ্যই চিংলেন সানা রয়েছে, আনোয়ার আলী রয়েছে এবং তার সাথে মেহতাব সিং রয়েছে, যারা একদম রেজিস্টার্ড সেন্টার ব্যাক তারা রয়েছে। এবং অবশ্যই রাহুল ভেকার অপশনটা এই মুহূর্তে আমাদের কাছে বেস্ট অপশন আপাতত আনোয়ার আলীর সাথে পার্টনারশিপ করার মতো। যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে আকাশ সাঙ্গওয়ান রয়েছে, শুভাশিস বোস রয়েছে এবং রোশন সিং নাওরেম রয়েছে। এবং এখানে জয় গুপ্তার পরিবর্তে আকাশ সাঙ্গওয়ানের এন্ট্রিটা ভীষণভাবে কিন্তু একটা ইম্প্যাক্টফুল এন্ট্রি। তার কারণটা আকাশকে যেভাবে রোকা তিনি ইউজ করছেন এফসি গোয়াতে, লেফট ব্যাকে ইউজ করছেন, লেফট মিডফিল্ডে ইউজ করছেন এবং কিছু কিছু মোমেন্টে তিনি ওকে লেফট উইঙ্গার হিসেবে ইউজ করছেন। তো মাল্টিপল পজিশনে কিন্তু আকাশ সাঙ্গওয়ান ইউজড হচ্ছে এবং একটা খুবই ভ্যালুয়েবল এন্ট্রি। বাট হ্যাঁ, জয় গুপ্তার বেরিয়ে যাওয়াটাও কিন্তু একইভাবে আমার কাছে অ্যাটলিস্ট সারপ্রাইজিং লেগেছে। মিডফিল্ডে যদি আসি তাহলে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু রয়েছে সুরেশ সিং ওয়াংজাম, যারা কন্টিনিউইং করছে তাদের নামগুলো আগে বলি। জিকসন রয়েছে, রয়েছে লালেং মামুইয়া আপুইয়া রালতে এবং নতুন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু আমরা ন্যাশনাল টিমের কল পেতে দেখছি লালরিন নিয়ানার নাম থেকে, যার চেন্নাইন এফসিতে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো পারফরমেন্স হচ্ছে। এবং তার পাশাপাশি যদি সেন্ট্রাল মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডারের কথা বলি তাহলে অবশ্যই সেখানে অনুরুদ্ধ থাপা রয়েছে এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজ রয়েছে। এবং এখানে খুব সারপ্রাইজিংলি যে নামটা মিস, সে নামটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। সো রিজন আমি জানি না, যেহেতু রিসেন্ট ম্যাচে তার একটা হালকা ইঞ্জুরি হয়েছে, হয়তো সেই রিপোর্ট ওয়াইজ কোচ তাকে ফাইনালি কনসিডার করেননি। বাট চলো ঠিক আছে, অনিরুদ্ধ থাপার থেকে যদি এখানে সাহাল আব্দুল সামাদ ফিট থাকতো তাহলে হয়তো সাহাল আব্দুল সামাদকে আমি অ্যাটলিস্ট এগিয়ে রাখতাম। কিন্তু যে ইনক্লুশনটা আমার কাছে ভীষণভাবে সারপ্রাইজিং সেটা হচ্ছে নন্দকুমার শেখর। ইস্টবেঙ্গল জার্সিতে নন্দকুমার শেখর ফর্মের খুব একটা ধারে কাছে নেই। এই জায়গাতে আমার মনে হয় যে ইশাকা রালতের মতো প্লেয়ার বা জিতি নেমেসের মতো প্লেয়ার, তারা কোথাও সুযোগ পেলে অনেক বেটার হতো। আর তার পাশাপাশি অবশ্যই রয়েছে লিস্টন কোলাসো এবং লালিয়ানজোয়ালা ছাংতে। এই দুটো এন্ট্রি নিয়েও খুব একটা প্রবলেম নেই। বাট একটা কথা, যে লিস্টন কোলাসোর ইন্ডিয়ান ন্যাশনাল টিমে প্রচুর ম্যাচ হয়ে গেল, এখনও অবধি কিন্তু খুব একটা যে ভ্যালুয়েবল কিছু তার এন্ট্রি হয়েছে টিমের মধ্যে, খুব একটা ভালো কিছু করতে পেরেছে এখনও অবধি সেরকম না। বাট চলো, ক্লাব লেভেলের হয়তো প্যারামিটার চেক করলে তাকে সুযোগ দেওয়া হচ্ছে। বাট হ্যাঁ, যদি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে ডেলিভারি খুব একটা না করতে পারে তাহলে লেফট উইংয়ে কিন্তু অনেক অপশনস রয়েছে, সেটা ঢুকে যাবে। আর এখানে কিন্তু মহেশ নাওরেম সিং, তাকেও কিন্তু টিমের বাইরে বার করা হয়েছে, এটাও একটা সারপ্রাইজিং চয়েস। অ্যান্ড লাস্ট যদি ফরওয়ার্ডদের কথা বলি তাহলে সেখানে রয়েছে এডমন্ড ল্যালেন্ডিকা, এর আগেও ছিল। ফারুক চৌধুরী অনেকদিন পর ফিরেছে এবং মোটামুটি এখন চেন্নাইয়ের জার্সিতে ভালো পারফরমেন্সও করছে। মনভীর সিংয়ের এন্ট্রি রয়েছে, বাট আমার কাছে এটা খুব একটা ইমপ্রেসিভ এন্ট্রি নয়। বাট চলো, মনভীর অনেক সময় অনেক ভাইটাল ম্যাচে ভালো খেলেছে।
কিন্তু আপাতত ওর ফর্ম কিন্তু ওকে কখনোই ডিজার্ভিং চয়েস হিসেবে দেখাচ্ছিল না। বিক্রম প্রতাপ ফিরেছে, রহিম আলী অনেকদিন পর ফিরেছে। এই ক্ষেত্রে বেশ কিছু নাম কিন্তু ইন্টারেস্টিং মিসিং, যেমন হচ্ছে অবশ্যই ডেভিডের নামটা। ডেভিড গোলের মধ্যে রয়েছে এবং ডেভিডের সুযোগ পাওয়া ইয়াং ফরওয়ার্ড হিসেবে ভীষণভাবে দরকার। তো আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছিলাম যে ডেভিডের হয়তো এন্ট্রিটা থাকবে, যেমন বরিসের এন্ট্রি থাকবে, ইমরানের এন্ট্রি অবশ্যই থাকবে। এই এন্ট্রিগুলো আমি এক্সপেক্ট করছিলাম। সেন্ট্রাল মিডফিল্ডে বা ডিফেন্সিভ মিডফিল্ডে জিকসনের আপাতত যা ফর্ম রয়েছে তার থেকে ভিভিন মোহনন বা নিখিল প্রভু, তাদের কোথাও এন্ট্রি পাওয়াটা অনেক বেটার বলে আমি অ্যাটলিস্ট ফিল করছিলাম। বাট চলো ঠিক আছে, অনেক সময় কি হয় যে সবসময় আমাদের চয়েস ওয়াইজ মিলবে না, আর এটা প্রবাবল স্কোয়াড, দেখা যাক ফাইনাল স্কোয়াডে কতজন যায়। অ্যাটলিস্ট এখান থেকে 23 জনের একটা মেম্বার স্কোয়াড তো নিশ্চিতভাবে ভিয়েতনাম উড়ে যাবে এবং দেখা যাক সেখানে গিয়ে আমরা পারফরমেন্স কেমন করতে পারি। সো টিমের উপর ফেথ থাকছে, কিন্তু একটা খুব সারপ্রাইজিং ব্যাপার রয়েছে, যেই টিমটা কিন্তু একসাথে কোনো রকম প্র্যাকটিস সেশন পাবে না। মোটামুটি আইএসএল টিমগুলোর হয়ে যে যেমন খেলবে না খেলবে তার উপরে বেশ করেই কিন্তু এদেরকে উড়ে যেতে হবে এবং তারপরে চলো আলটিমেট যা পারফরমেন্স হবে সেটা দেখা যাবে। তো তোমাদের মতে কোন কোন নাম মিসিং রয়েছে সেটা অবশ্যই জানিও। যারা একদম ইদানিং খুব এই সিজনে এসেই ভালো পারফরমেন্স করছে সেই নামকে তো রাতারাতি দেখতে পাওয়া যাবে না। যেমন অবশ্যই কিয়ান নাসিরির নামটা বাদ গেছে, বিনীত ভেঙ্কটেশের নামটা থাকলে হয়তো আমাদের ভালো লাগতো, কারণ রিসেন্ট টাইমে খুব ভালো ফর্মে রয়েছে। তো এই ধরনের কিছু ইয়াং প্লেয়ার আমাদের দরকার। এবার আস্তে আস্তে একটা এজ গ্রুপকে আমার মনে হয় যে একটু সাইড করার সময় এসেছে, নতুন কিছু ট্রাই করা হোক। কারণ সেই একই মুখ, একই প্লেয়ার, একই ব্যাপার ঘুরিয়ে ফিরিয়ে আলটিমেট তো আমাদের লাভ কিছু হয়নি এখনো অবধি। তো নতুন প্লেয়াররা এসেও তো এর থেকে খারাপ কিছু হবে না, বাট তারা কোথাও একটা এনার্জি পাবে, একটা এনার্জেটিক পারফরমেন্স আমরা দেখতে পাবো। এটা আমার নিজের একটা পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করো। এরপর যদি বলি যে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের কথা, তাহলে প্রথমে ইস্টবেঙ্গলের কথা বলা যাক। লাস্ট ভিডিওতে আমি একটা জিনিস শেয়ার করেছিলাম যে সম্ভবত কার্লোস কোয়াদ্রাস চলে যাওয়ার সাথে তার যেটা পুরো কোচিং স্টাফ ছিল তারাও সম্ভবত চলে যাচ্ছেন এবং বিনো জর্জের সাথে পুরো ইন্ডিয়ান স্টাফ আপাতত কাজ করবে, সেটাও খুব কম ম্যাচের জন্য। তার পরে কিন্তু নতুন কোচ এসে যাওয়ার পর একটা পুরো সেটা আবার তৈরি হবে। কিন্তু আপাতত যেটা জানা যাচ্ছে যে না, শুধুমাত্র কার্লোস কোয়াদ্রাস তিনিই রিজাইন দিয়েছেন, তিনিই একমাত্র বেরিয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গল হেড কোচের জায়গাটা থেকে। বাকি তার যে কোচিং স্টাফটা ছিল, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে দিমাস দেলগাডো, গোলকিপিং কোচ হিসাবে হাভিয়ার পিনিলোস, ফিজিওথেরাপিস্ট সেনেন এবং অবশ্যই ফিটনেস কোচ কার্লোস, এই চারজন কিন্তু থেকে যাচ্ছেন এবং তার সাথে বিনো জর্জ, তিনি আপাতত ইন্টারিম কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন। তবে খুব তাড়াতাড়ি কিন্তু ইস্টবেঙ্গল হেড কোচ সিলেক্ট করে নেবেন। বেশ কিছু নাম নিয়ে আপাতত আলোচনা চলছে, বেশ কিছু নাম আপাতত জল্পনার জায়গাতে রয়েছে, কিন্তু এই অবস্থাতে কত ভালো কোচকে পাওয়া যাবে এবং তিনি কতটা ফ্রি রয়েছেন, তার সাথে কি ডিলিংস হবে, সব কিছুই কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে ক্লিয়ার হবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু ইস্টবেঙ্গলের কোচ দরকার, ভালো কোচ দরকার, যিনি এই হাই প্রোফাইল টিমটাকে খুব ভালোভাবে ম্যানেজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে অবশ্যই বিনো জর্জ আসার পরে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে শোনা যাচ্ছে যে বেশ ঝকঝকে অবস্থায় দেখা গেছে এবং গোটা টিমের যে এনভায়রনমেন্ট সেটা নাকি অনেকটা চেঞ্জ হয়েছে, একটা ফিল গুড এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, প্লেয়াররা অনেক চনমনে অবস্থায় ট্রেনিং করছে। হীরা মণ্ডলের এন্ট্রি হয়েছে, হীরা মণ্ডলকে আইএসএল স্কোয়াডে নিয়ে আসা হয়েছে এবং আমরা জানি যে বিনো জর্জ তিনি কিন্তু ইউথ প্লেয়ারদেরকে নিয়ে ভীষণ ভালো কাজ করেছেন। তো কোথাও সেই ইউথ প্লেয়াররা অনেক বেশি করে সুযোগ পাবে, তারা অনেক বেশি করে ইস্টবেঙ্গলের হয়ে ভালো খেলাটা ডেলিভার করবে, এটা এখন থেকে বোঝা যাচ্ছে। কিন্তু যেটা মেন ফ্যাক্টর যে বিদেশি প্লেয়ারদেরকে তিনি কীভাবে হ্যান্ডেল করবেন, বিদেশি প্লেয়ারদেরকে তিনি কীরকমভাবে রোটেশন ওয়াইজ খেলাবেন, কীভাবে তিনি ফার্স্ট 11 সাজাবেন, সবটাই কিন্তু আমরা 5 তারিখে বুঝতে পারবো। যে 5 তারিখে বিকেলবেলায় জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল মাঠে নামছে এবং বিনো জর্জের হাতে পড়ে ইস্টবেঙ্গল প্রথম এই সিজনে আইএসএলে জয় পায় কিনা, 5 ম্যাচে হারের খরা কাটিয়ে 6 নম্বর এই ম্যাচটাতে ইস্টবেঙ্গল জয় খুঁজে পায় কিনা সেই দিকে সবাই তাকিয়ে রয়েছে। কিন্তু আপাতত যা অবস্থা সেখান থেকে বিনো জর্জকে কিন্তু অনেকটা কাজ করতে হবে, তারপর তিনি একটা প্রপার শেপে ইস্টবেঙ্গলকে আবারও ফিরিয়ে আনতে পারবেন। আর লাস্ট যদি কথা বলি মোহনবাগানকে নিয়ে, মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি আপাতত মানে ফ্যানেদের কাছে স্ক্যানারের তলায় চলে গেছেন। দেখো, কার্লোস কোয়াদ্রাতের রেজিগনেশনটা বা কার্লোস কোয়াদ্রাতকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সরিয়ে দেওয়াটা যেভাবেই হোক না কেন, আমাদের এখানে তো অনেক রকম হয় ব্যাপার। চলো মানে ইস্টবেঙ্গল কোচের জায়গা থেকে কার্লোস কোয়াদ্রাতের চলে যাওয়াটা, এটা কোথাও মলিনার ওপর কিন্তু চাপ বাড়িয়েছে বকলমে, বুঝতে পারা যাচ্ছে। কারণ একদিকে যেমন টানা 5টা ম্যাচে ইস্টবেঙ্গল জয় পায়নি, হেরেছে, স্ট্রেট হেরেছে, ঠিক উল্টো দিকে মোহনবাগানে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ড্র হচ্ছিল এবং প্রায় অনেক মোহনবাগান সমর্থক তারা মলিনাকে
লিনা বলতে শুরু করে দিয়েছিলেন। বাট ঠিক আছে, এগুলো যে যার নিজের চয়েস থাকে। কিন্তু সেই ড্র থেকে ফিরে এসে তিনি একটা ম্যাচ জিতেছিলেন, দারুণ কামব্যাক করেছিল টিম। কিন্তু তারপরে আবারও টিম কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছে। আবারও ৩-০ গোলের একটা লজ্জার হার, যেটা অনেক সমর্থক কিন্তু মেনে নিতে পারছে না। এবার এখানে দুটো ব্যাপার রয়েছে। একটা হচ্ছে মোহনবাগান টিমটা, সেটার উপর ভরসা রয়েছে। প্লেয়ারদের কোয়ালিটি, তাদের স্ট্যান্ডার্ড, তাদের ডেলিভারি, এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই। কারণ এই টিমটার 95% প্লেয়ার, তারাই কিন্তু মোহনবাগানকে 90% প্লেয়ার। মাত্র ৩-৪টে নতুন এন্ট্রি হয়েছে। সেটা বাদ দিলে এই টিমটারই যে 90% স্ট্রেংথ, সেটা কিন্তু মোহনবাগানকে ব্যাক টু ব্যাক দুটো সিজনে ট্রফি দিয়েছে। একটা সিজনে আইএসএল কাপ দিয়েছে, একটা সিজনে আইএসএল চ্যাম্পিয়ন করেছে। তো কোথাও এই প্লেয়ারদের কোয়ালিটি নিয়ে, এই প্লেয়ারদের স্ট্যান্ডার্ডটা নিয়ে কারোর কোথাও কিন্তু প্রশ্ন নেই। তাহলে এখানে প্রত্যেকের সমস্যাটা হচ্ছে কোচ হোসে মলিনা। তিনি যেভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করছেন, তিনি যেভাবে ফরমেশনকে সাজাচ্ছেন, যেভাবে তিনি ফার্স্ট 11 নিয়ে আসছেন, যেভাবে ভ্যালুয়েবল কিছু প্লেয়ারকে তিনি হুট করে বেঞ্চ করে দিচ্ছেন, যেখানে কোথাও একটা উইনিং স্ট্র্যাটেজি দরকার, তিনি একটা ড্রয়ের মেন্টালিটি নিয়ে খেলছেন। প্লেয়ারদের থেকে যে অ্যাকচুয়াল খেলাটা বার করে আনা, সেটাতে তিনি অনেকটা দূরে থেকে যাচ্ছেন। এটা ফ্যানেদের কনসার্ন। এবং এখানে দাঁড়িয়ে আপাতত যা কিছু শোনা যাচ্ছে যে 5 অক্টোবর এটা কিন্তু হোসে মলিনার জন্য একটা ডেডলাইন ডে। কারণ সেই দিনকে সন্ধেবেলাতে ডার্বি রয়েছে এগেনস্ট মোহামেডান স্পোর্টিং, যে মোহামেডান স্পোর্টিং অন্ততপক্ষে বাকি দুই প্রধানের থেকে অনেক ইমপ্রেসিভ স্টার্ট করেছে। তারাও 4 পয়েন্টে রয়েছে, মোহনবাগানও 4 পয়েন্টে রয়েছে। বাট এই দুটো 4 পয়েন্টের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। মোহামেডান স্পোর্টিংও হেরেছে, কিন্তু মোহামেডান স্পোর্টিং কীভাবে হেরেছে? একদম খেলার লাস্ট মিনিটসে গিয়ে হেরেছে। মোহামেডান স্পোর্টিংও ড্র করেছে, কিন্তু কীভাবে ড্র করেছে? একদম খেলার শেষ মুহূর্তে গিয়ে ছোট্ট একটা ডিফেন্সিভ এররের জন্য মোহামেডান স্পোর্টিং ড্র করেছে। আবার মোহামেডান স্পোর্টিং কিন্তু ম্যাচ যেভাবে জিতেছে, সেটাও প্রত্যেকে কিন্তু বাহবা দিয়েছে। তো কোথাও মোহামেডান স্পোর্টিং ইস্টবেঙ্গলের থেকে তো অনেক বেটার ফর্মে, মোহনবাগানের সাথে সমান পয়েন্টে থাকার পরেও মোহনবাগানের থেকে অনেক বেটার ফর্মে মোহামেডান স্পোর্টিং রয়েছে। তো যে মোহামেডান স্পোর্টিং টিমটা এই ছন্দে রয়েছে, তাদেরকে হারানোর একটা বড় চ্যালেঞ্জ। এবং দুই, যে চাপটা রয়েছে মলিনার ওপরে, সেই চাপটাকে রিলিজ করার ডেটটা হতে পারে 5 অক্টোবর। এবং সেখানে যদি 5 অক্টোবর কোথাও আশানুরূপ রেজাল্ট মোহনবাগান জনতা না পায়, বা মোহনবাগান ম্যানেজমেন্ট না পায়, তাহলে কিন্তু সেই ডার্বির দিনকে গোটা গ্যালারি জুড়ে মলিনাকে সরানোর যে স্লোগান, সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। কারণ মোহনবাগান সমর্থকরা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এই হাই প্রোফাইল টিমটাতে এই কোচ, যিনি প্রায় প্ল্যান সাজাতে একদমই সক্ষম হচ্ছেন না, তাকে দেখতে আর চাইছেন না। তারা এমন কাউকে চাইছেন যিনি খুব কোয়ালিটি ওয়াইজ একটা ট্যাকটিক্সকে ডেভেলপ করতে পারবেন, যিনি প্রপার ওয়েতে এই প্লেয়ারদেরকে খেলাতে পারবেন, এবং কোথাও আলটিমেট যে মোহনবাগানের ন্যাচারাল খেলাটাকে আমরা জানি, সেটা বেরিয়ে আসবে। এবং এখানে দেখো অনেকে ভ্যালিড কোশ্চেন করতে শুরু করেছে যে লাস্ট সিজনে হঠাৎ করে দায়িত্ব নেওয়ার পর, যেখানে অ্যান্তোনিও লোপেজ হাভাস এত ভালো পারফরমেন্স দিলেন, টিমের সব থেকে হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারকে ছেড়ে দেওয়ার, টিম থেকে পুরো রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার তিনি রিস্কটা নিলেন। এবং জনি কাউকোর মতো প্লেয়ার, যে ইনজিওর্ড হয়েছিল, এতদিন অবধি ফুটবলের বাইরে ছিল, তাকে ফিরিয়ে নিয়ে এসে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার রাস্তাটা দেখালেন। সেই লোকটাকে বা তার পুরো টিমটাকে কেন সরিয়ে দেওয়া হলো? এখানে কিন্তু প্রশ্ন তুলছে। আমরা সেদিনকে প্রশ্ন করেছিলাম, বাট ন্যাচারালি বহু কমেন্ট এসেছিল। আজকে তারা রিভার্স কমেন্ট করছে যে চলো, একটা তো কোথাও নতুন দিকে যেতে হবে, একটা কোথাও চেঞ্জ দরকার রয়েছে। এবং সর্বোপরি অ্যান্তোনিও লোপেজ হাভাসের শরীরের যে অবস্থা, ভাই রিস্ক নেওয়া যাবে না। লোকটা বুড়ো হয়ে গেছে, থপথপে হয়ে গেছে, আর হবে না কোনো রকমে। এইটুকু সময় হয়ে গেছে, ঠিক আছে, আর রিস্ক নেওয়া যাবে না। তাহলে সেই মানুষটা কিভাবে ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলেন, লাস্ট ল্যাপ অবধি তিনি দৌড়েছিলেন, সেই লোকটা কিভাবে ইন্টারকাশির মতো একটা আই লিগ টিমের দায়িত্ব নিয়েছেন, এবং চ্যালেঞ্জ অলরেডি তিনি নিয়েছেন যে ইন্টারকাশিকে আগামী 2 সিজনের মধ্যে তিনি আইএসএলে নিয়ে আসবেন। এই চ্যালেঞ্জটা তিনি নিচ্ছেন কোত্থেকে? তার অবশ্যই সেই ফিটনেসটা রয়েছে। তো অবশ্যই দেখতে গেলে হাবাসের যে চলে যাওয়াটা, সেটা আপাতত বহু মোহনবাগান সমর্থক বা প্রায় সমস্ত মোহনবাগান সমর্থকই মেনে নিতে পারছে না। কারণ সেখান থেকে ডাউনগ্রেড হয়েছে, যে ডিসিশনটা নেওয়া হয়েছে। জানি না পরবর্তী সময়ে কী হবে। আবারও বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে কথা বলছি, আমরা কেউ ফিউচার দেখতে পারি না। আগের দিনকে অনেকে বলেছে যে এত আগে থেকে কিছু বলা ঠিক না। আমি তো ভাই যেদিনকে যে ম্যাচটা হচ্ছে, সেদিনকে সেই ম্যাচের নিরিখেই কথা বলবো। আমি তো ফিউচার দেখতে পারবো না। লাস্ট সিজনে যখন হুয়ান ফেরান্দো পুরো টিমটাকে ডুবিয়ে দিয়েছিল, আমরা তো সেই সময়ের ওপর দাঁড়িয়ে কথা বলেছিলাম। তারপরে দেখেছিলাম যে একটা ছোট্ট চেঞ্জ পুরো টিমটাকে চেঞ্জ করে দিয়েছিল, পুরো অ্যাকচুয়ালি নেচারটাকে চেঞ্জ করে দিয়েছিল টিমের। তো আমরা তো আজকের ডেটে দাঁড়িয়ে কথা বলবো না। তো আজকের ডেটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে হোসে মলিনার ইনক্লুশনটা কখনোই টিমকে কিন্তু আপগ্রেড করেনি, ডাউনগ্রেড করে দিয়েছে। তো সেই জায়গাতে আইদার হোসে মলিনাকে তার পুরো স্ট্র্যাটেজি, পুরো
খোলসটা ছেড়ে বেরিয়ে এসে নতুন কিছু করতে হবে, অথবা মোহনবাগানকে নতুন কোনো অপশন ভাবতে হবে যে লোকটা এসে মোহনবাগানকে ন্যাচারাল খেলার মধ্যে ফিরিয়ে আনবেন। তো এই ক্ষেত্রে হোসে মলিনা তিনি 5th অক্টোবর ডেটটাকে ভীষণভাবে টার্গেট করবেন, এবং 5th অক্টোবর এই ডেটটা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং প্রত্যেকের জন্য রিমার্কেবল ডেট হতে যাচ্ছে। ইস্টবেঙ্গলের নতুন কোচের হাতে কীভাবে ইস্টবেঙ্গল খেলে, কীভাবে ফিরে আসে দেখার বিষয়। এই 5th অক্টোবর সন্ধ্যাবেলায় ডার্বি রয়েছে, মোহামেডান স্পোর্টিংয়ের আইএসএলে প্রথম ডার্বি রয়েছে, বিরাট বড় চ্যালেঞ্জ রয়েছে। মোহনবাগানের আপাতত যা সিচুয়েশন, তাদেরকে হারিয়ে বা অন্ততপক্ষে একটা হার্ড ফাইট দিয়ে কিছু একটা ট্রাভেল ক্রিয়েট করে একটা কোথাও ভালো ইমপ্রেসিভ পারফরমেন্স দেওয়ার, এবং মোহনবাগান কোচের বড় চ্যালেঞ্জ যে অবস্থাটা চলছে, যে আপডাউনের মধ্যে টিমটা যাচ্ছে, সেখান থেকে পুরো রিভার্স ব্যাক করে এসে এই টিমটাকে ভালো ফুটবল খেলানো। তো ইম্পর্টেন্ট একটা ডে 5th অক্টোবর আমাদের জন্য। পুজোর আগে কোন কোন সমর্থক নিজেদের মুখে সবথেকে চওড়া হাসি রাখতে পারবেন, এই 5 তারিখের কিন্তু রাত্রি 9:30টার মধ্যে সবটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাস, এর বেশি আর কিছু আমার বলার নেই রিগার্ডিং অল দিস থিংস। তোমাদের যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।